আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আহমদ পাটোয়ারি। আমি আজকে নবম শ্রেণীর বাংলা প্রথমত নিয়ে আসছি। সাহিত্যে যে পাঠটা রয়েছে সেটা নিয়ে বই পড়া নিয়ে আসছি। সাহিত্যে একটা প্রবন্ধ, এটা বই পড়া একটা প্রবন্ধ সাহিত্য, এটার প্রথম ক্লাসটা দিয়েছিলাম। আজকে শেষ করব, এটা দ্বিতীয় ক্লাস, এখানেই শেষ দিব। বই পড়া সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, কবি সম্পর্কে আলোচনা করেছিলাম। বই পড়া যে প্রবন্ধটা সেটা অর্ধেকটা বা একটুখানি আমরা পড়েছিলাম, বাকিটা আজকে শেষ দিব। তোমরা বই নিয়ে বসে যাও গত ক্লাসটার সাথে মিলিয়ে। গত ক্লাসটা আমি বলেছিলাম যে গুরু উত্তর সাধক মাত্র, এখান পর্যন্ত এতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম। তার পরবর্তী ধাপে পরবর্তী প্যারাগুলো যেগুলো আছে সেগুলো আজকে পড়বো। তোমরা বই নিয়ে বসে যাও আমার সাথে সাথে, তাহলে তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে দিতে তোমাদের জন্য সহজ হবে। তো তোমরা বই নিয়ে বসে যাও আমার সাথে সাথে। দেখো, আমি প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের ইনশাআল্লাহ। আমাদের স্কুল কলেজে শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো। কেমন সেটা? সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়, তারা তা ছিন্ন করতে পারুক আর নাই পারুক, অর্থাৎ সেটা তারা হজম করতে পারুক বা নাই পারুক, তাদেরকে সেটা গেলানো হয়, অর্থাৎ যোগ করে খাওয়ানো হয়। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে ছিন্ন হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে, অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে তারা বিপর্যস্ত অবস্থায় স্কুল কলেজ থেকে তারা বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। লেখক এখানে একটা উদাহরণ দিচ্ছে আমাদের, আমরা উদাহরণ, যাতে উদাহরণটার মাধ্যমে আমরা সেটা পরিষ্কার হতে পারি। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করে থাকেন। অর্থাৎ একজন শিশুকে গরুর দুধ খাওয়ানোটাকে মনে করে যে স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো, অনেক ভালো, সেই জিনিসটা চিন্তা চেতনা সবসময় মায়েদের কাজ করে। সেই উদাহরণটাই দিচ্ছে লেখক আমাদের প্রমোদ চৌধুরী। দুধ অবশ্যই মানুষের একটা উপদেয়, অতিশয় উপদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে বক্তার জীর্ণ করার শক্তির উপর নির্ভর করে, এই জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। অর্থাৎ যে মা ওই শিশু সন্তানকে দুধ খাওয়াচ্ছে, সেই শিশু সন্তান যে দুধটাকে হজম করতে পারবে, সেই শক্তি সামর্থ্য ওই শিশু সন্তানে রয়েছে কিনা সেটা ওই মাতৃকুলের নেই। লেখক বলতেছেন তাদের বিশ্বাস বস্তু পেটে গেলেই উপকার হয়, কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেয়ায়া ছেলে, এই বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটা সে যখন ওই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়াতে হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলে, আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মা তখন বলে, যখন শেষটুকু সন্তান যখন দুধ আর খেতে চাচ্ছে না, যে বলতেছে শেষ পর্যায়ে এসে সেখান থেকে অব্যাহতি চাচ্ছে যে আমি আর খাবো না, তখন মা কি ছলনা করে একটু অভিনয় করে বলে যে না, তোমাকে এক ঢোক খেতেই হবে, না খেলে আমার মাথা খাও, এই জাতীয় জিনিসগুলো বলতে থাকে মা, বলে তাকে খাওয়ায় ইত্যাদি। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়া ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোক তার মরামুখ দেখার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের। বলতেছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, আমাদের স্কুল কলেজে আমাদের যে শিক্ষা পদ্ধতিটা রয়েছে সেটাও ওই যে জোর করে গেলানো হয় শিশু সন্তানকে, যেভাবে এক ঢোক বলে জোর করে যেভাবে গেলানো, ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থাটাও ঠিক ওই একই রকম, একই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। অর্থাৎ তার যকৃতের যে তার আত্মার যে মৃত্যু হচ্ছে সেটা বলা কঠিন। কেননা দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না। একজন মানুষ যদি দৈহিকভাবে তার মৃত্যু হয়, শারীরিকভাবে যদি মৃত্যু হয় সেটা রেজিস্ট্রেশন করা হয়, কিন্তু আত্মার যদি মৃত্যু হয় সেটা রেজিস্ট্রেশন করা হয় না, সেটা লিখে রাখা হয় না।
আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া তো দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা যে আত্মার যে মৃত্যু হচ্ছে, একজন মানুষকে যোগ্য করে যদি কিছু চাপিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যে তার আত্মার মৃত্যু হচ্ছে, মনের বাহিরে যে কাজটা করা হচ্ছে, তার মনের বাহিরে কাজ যে করবে, সেই মনের চাহিদাটা যখন চাহিদার বিরুদ্ধে যখন যেটা করবে, তার আত্মা যখন মৃত্যু হবে, সেটা ব্যাপারে আমরা সেই সম্পর্কে সচেতন না, এবং এই ব্যাপারে আমরা উৎফুল্ল যে না করায় অন্যকে দিয়ে সে কাজটা করিয়ে নিতে পারলেই আমরা খুশি। এই কথাই বলতে চেয়েছেন লেখক। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। আমরা চিন্তা করি যে যত ছেলে মেয়ে পড়াশোনা করে পাশ করতেছে, যত ছেলে মেয়ে পাশ করতেছে, ততই দেশে শিক্ষার বিস্তার লাভ করতেছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়। শুধু পাশ করা এবং শিক্ষিত হওয়া এক বস্তু নয়। পাশ করে যাচ্ছে, কিন্তু শিক্ষা যে গুণাগুণ, যে শিক্ষার যে মূল বৈশিষ্ট্য, যে মূল্যবোধটা, একজন মানুষ শিক্ষিত হলে যে তার ভিতরে যে মূল্যবোধ জাগ্রত হবে, সেই জিনিসটা তো জাগ্রত হচ্ছে না আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে। সেটাই বলতে চেয়েছেন। এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই, মানে এই সত্যটা আমরা স্বীকার করি না। শিক্ষাশাস্ত্রে একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময়ে ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলস, অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের একটা বল ছিল, যে তারা কী ছিল, মনে বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, হয় তাদের মনে একটা বল ছিল যে আমরা এটা না করেও পারবো, তাদের মনে একটা বল ছিল, সেই বলের কারণে তারা কলেজ শিক্ষাটাকে প্রত্যাখ্যান করেছে। আর নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনে বল বজায় ছিল। হয় তারা শিক্ষাটাকে প্রত্যাখ্যান করেছিল, আর না হয় তাদের মনোবল ছিল, সে কারণে তারা সেটা পেরেছে। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে যে সে যুগের প্রান্ত যত কৃতকর্ম লোকের আবির্ভাব হয়েছিল, অর্থাৎ সেই স্কুল পালানো একদল লোকের কাছ থেকে যে ফ্রান্সকে সেভ করা হয়েছিল, ফ্রান্স সেভ হয়েছিল, সেই কথাটাই লেখক এখানে বলতে চেয়েছেন উদাহরণের মাধ্যমে। সে যুগে ফ্রান্স কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই। লেখক বলতেছে ওই সময়ে ফ্রান্সে কীরকম শিক্ষা দেওয়া হতো সেটা লেখকের জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে, লেখক তারপরে বলতেছে যে আমি একটু জোর করে বলতে চাই, এই যুগে আমাদের স্কুল কলেজের শিক্ষা যে রীতি চলছে তা চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুটা নিকৃষ্ট ছিল না। বলতেছে আমাদের যুগে, বর্তমান যুগে যে শিক্ষা পদ্ধতিটা রয়েছে, সেটা যে ওই ফ্রান্সের যে এক শ্রেণীর লোক যারা ফ্রান্সকে সেভ করেছিল, তাদের শিক্ষা তখনকার সময়ে যে ফ্রান্সের যে পদ্ধতিটা ছিল সেটা থেকে নিকৃষ্ট হবে না, এটা বলতে চেয়েছে। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়ে নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা হয় পাস। এর যুগে আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গোলা পর্যন্ত গলাৎকরণ করে, অর্থাৎ বলতেছে বন্দুকের গুলি থেকে শুরু করে একদম কামানের গোলা পর্যন্ত, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত সব কিছু মুখস্থ করে তারা কোথায় যায়, পরীক্ষার হলে যায়, তারপর একে একে সবগুলো উগলে দেয়। এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলা আর ও গলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তা প্রাণবন্তকর ব্যাপার। ও কারধানী তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপরাধী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণা ছিন্ন করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা অকারণে এবং নানা প্রকারে গোলাগুলো বিদ্যালয়ে গলাৎকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। এই জন্য সমাজে বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এ জাতির প্রাণশক্তি বাড়ছে। বলতেছে এই জিনিসটা করে তারা পার পেয়ে নোটটা গলাৎকরণ করে তারা পাক, কিন্তু তারা যেন এটা মনে না করে যে জাতির প্রাণশক্তি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা তো মনে করতেছি যে আমাদের শিক্ষা পদ্ধতিটা ঠিক রয়েছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয়, অনেক স্থলে মারাত্মক। স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাটা যে ব্যবস্থা রয়েছে সেটা অনেকাংশে ব্যর্থ, আবার অনেকাংশে সেটা মারাত্মকও হয়। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার যে সুযোগ দেয় না, মানে নিজে নিজে যে শিক্ষিত হয়ে উঠবে সেই সুযোগটা দেওয়া হয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তারা আপনার মানে নিজের বলতে বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ
অত্যন্ত করা হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনের জখম করলেও একেবারে বধ করতে পারে না। বলতেছে এই যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে আমাদের, এই শিক্ষা ব্যবস্থার মধ্যেও জনকতক কিছু লোক রয়েছে যারা কি এই শিক্ষা ব্যবস্থাটাকেও তারা কি করতে পারে, আয়ত্ত করতে পারে, কিন্তু আয়ত্ত করে তাদেরকে হৃদয়টাকে কি জখম করতে পারে, কিন্তু একবারে শেষ করতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণেই যে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে এই কারণেই স্থান দিয়েছেন। কী কারণে? এই স্থলে লোক স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্য চিত্তে, মানে নিজে একবারে আনন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় শিক্ষা, স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজে বর্তমান আমাদের যে অপকার করছে, সেই অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। লেখক কী বলতে চেয়েছেন? যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের ক্ষতি করতেছে, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য শুধু নগরে নয়, শুধু শহর এলাকায় নয়, গ্রাম অঞ্চলেও কি প্রতিষ্ঠা করতে হবে? লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে কি করা যাবে? লোক সেখানে গিয়ে বই পড়ে স্বশিক্ষিত হতে পারবে। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালে চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষা বর্তমান অবস্থা লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল, একরকম মনের হাসপাতালের কথা বলেছেন লেখক। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়া পক্ষে নিয়ে এত ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর, সকলে মুখে মানলেও কাজে মানে না। লেখক বলতেছে যে এই কথাটা সবাই মানে, কিন্তু যে বই পড়া যে ভালো এটা সবাই মানে, কিন্তু বলতেছে সবাই মানে, কিন্তু সবাই জানে, কিন্তু সবাই সেটা মানে না। মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর যারা তা নয়, যারা কেতাবি নয়। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদলভুক্ত নয় একথা নির্ভয়ে বলা যায় না। অর্থাৎ বাংলায় যে শিক্ষিত সমাজ রয়েছে তারা পূর্বদলভুক্ত নয় একথা বলা যাবে না, তারা পূর্বদলভুক্ত। আমাদের শিক্ষা সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না, মানে অর্থাৎ আমাদের শিক্ষিত সম্প্রদায় যে রয়েছে তারা একবারে যদি বাধ্য না হয় তাহলে কি করে না? বইটা স্পর্শ করে না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে আমরা কি করি? আমরা নিজের অর্থ উপার্জন করার জন্য বইগুলো পড়ে থাকি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে অর্থ উপার্জন করার উপরেই অর্থাৎ মূল্যবোধ সৃষ্টিটা আমরা চিন্তা করি না। যে এই মোতাহের হোসেন চৌধুরী যে কথাগুলো বলেছেন তার সাথে অনেকটাই মিল রয়েছে, অর্থাৎ পেটে দেয়। সেজন্যই সাহিত্যচর্চা দেশে একরকম নেই বললেই চলে, কেননা সাহিত্য সাক্ষাৎ ভারে উদরপূর্তির কাজে লাগে না। একবারে সাক্ষাতে কি সাহিত্য চর্চাটা একেবারে কি আপনার আমার আমাদের কারোই কি সাহিত্য চর্চা যখন করবে আমাদের কারোই কি সেটা উদরপূর্তির কাজে লাগবে না, সেটা কি মানুষের মনোজগৎটাকে কি প্রসারিত করবে। আচ্ছা, বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মা দলে ফেলে দিই। অর্থাৎ কেউ যদি বাধ্য হয়ে বই পড়ে আমরা তাকে কি বলি? যে তার কোনো অলস সময় কাটাচ্ছে, সে বই পড়তেছে, তা অকর্মণ্য, অর্থাৎ তার কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সেই জন্য সে বই পড়তেছে, এই দলে ফেলে দিই। অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্তোষ নেই। অর্থাৎ যেটা স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে একবারে মন থেকে যেটা করা যায় না বা করা হয় না, সেটা কি সেটাতে কোনো সন্তুষ্টি পাওয়া যায় না, এ কথাটা বলতে চেয়েছে লেখক। খুব সুন্দর কথা বলেছেন এখানে, দেখো, যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনতুষ্টি হয় না। এ কথা আমরা সকলে জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। উদরের দাবিটা যদি রক্ষা না করে মানুষের দেহটা বাঁচে না। কিন্তু এটাও মানতে হবে, এ কথা আমরা সকলেই মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। আবার মনের দাবিটাও রক্ষা করতে হবে, মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মাটা বাঁচবে না। ওই যেটা বলেছে, আত্মার মৃত্যু হয়।
আত্মা না। দেহ রক্ষা অবশ্যই সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। দেহ রক্ষাটা মানুষের কর্তব্য ঠিক আছে, কিন্তু আত্মা রক্ষাটা মানে ভিতরে যে মনের যে চাহিদাটা সেটা রক্ষা কি আমাদের অবশ্যই কর্তব্য, এটা অকর্তব্য নয়। লেখক বলতে চেয়েছেন, খুব সুন্দরভাবে বলেছেন, মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। কত সুন্দর কথা বলেছে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব, যে জাতি যত নিরানন্দ সেই জাতি তত নির্জীব। কত সুন্দর কথা বলেছে। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব সতেজ সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতি জীবনী শক্তি হ্রাস পাওয়া। কত সুন্দর কথা। কি বলতে চেয়েছেন? সুতরাং সাহিত্য চর্চা আনন্দ থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে কি হবে? একটা জাতি তার জীবনী শক্তি কি হবে? ক্রমান্বয়ে কমে আসবে, হ্রাস পাবে। অতএব কোনো নীতি অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যমিতে যে আমাদের অরুচি রয়েছে সে অবশ্য আমাদের দোষ নয়। কাব্যমিতে অর্থাৎ কাব্য চর্চা যে আমাদের যে কি রয়েছে, অরুচি রয়েছে, সেটা অবশ্য আমাদের দোষ নয়। কাদের দোষ? আমাদের শিক্ষার দোষ, শিক্ষা ব্যবস্থার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই এ কথাও তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে, আমাদের শিক্ষার যে ব্যবস্থা সেটাই আমাদের নির্জীব করেছে। জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষা উল্টানো যে আমাদের উল্টো টান যে আমাদের টানতে হবে, এটা একেবারেই আবশ্যক। এই বিষয়ে কোনো নিঃসন্দেহ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। বলতেছে এই বিশ্বাসের কারণেই লেখক কি বলতে চেয়েছেন? এত বাক্যগুলো আমি ব্যয় করলাম, এত কথা আমি বললাম। যে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি কিনা জানি নে। লেখক বলতেছে আমি কি আপনাদের আসলে বুঝাতে পেরেছি কিনা, আসলে আনন্দ দিতে পেরেছি কিনা, আসলে বুঝাতে পেরেছি কিনা আমি জানি নে। সম্ভবত হয়নি, কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না। বলতেছে খালি কোমল সুরে খালি হাতে সেটা চলে না। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি নাড়তে হয়, মাঝে মাঝে কি নাড়তে হয়? মাঝে মাঝে টাকা ছিটাতে হয়। কথাটা এই জন্য এই কথা বলছেন লেখক। এখানে আসলে বই পড়া প্রবন্ধে মূলত বলতে চেয়েছেন যে সাহিত্য চর্চা স্বশিক্ষিত হওয়ার জন্য আসলে লাইব্রেরির যে অনেক গুরুত্ব সেটা বুঝিয়েছেন, এবং বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রগতিশীল যে সমাজ ব্যবস্থা রয়েছে, যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, সেই সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থায়, প্রগতিশীল সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থায় বই পড়া এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করে স্বশিক্ষিত হওয়ার উপায় ছাড়া অন্য কিছু নেই। এই জন্য আমাদের অবশ্যই লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে স্বশিক্ষিত হওয়ার জন্য, এবং সমাজকে ওইভাবে ওই আঙ্গিকেই সাজাতে হবে, এই কথাই এখানে লেখক বলতে চেয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকেই তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকবে বই পড়া থেকে, আমি আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু শিখো। শব্দার্থগুলো গত ক্লাসে তোমাদের দিয়েছিলাম, যে পাঠ পরিচিতি শব্দার্থ, আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে বলেছিলাম গত ক্লাসে। তো তোমরা শব্দার্থগুলো আবারও দিচ্ছি, শব্দার্থ, পাঠ পরিচিতি, আর এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন বানানোর চিন্তা করবা। মূল যে এখানে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি, যে বারবার রিপিট করেছি, সেগুলো ভালো করে দেখবা। এখান থেকে ভালো কিছু তোমরা শিখতে পারো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।